আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজাদ এডুইডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনায় আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এসএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। যারা আমার আগের ক্লাসটি দেখেছেন, বেসিক পর্বটি দেখেছেন, তাদের জন্য আমি ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো সাজিয়েছি তার মধ্যে আজকের এই প্রথম অধ্যায়টি তথা মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান, এই চ্যাপ্টারটিকে আমি বেশ কিছু অংশে বিভক্ত করে রেখেছি আপনাদেরকে আলোচনার সুবিধার্থে, এবং সম্পূর্ণ অধ্যায়টিকে ভালোভাবে পর্যালোচনা এবং সৃজনশীল বহু নির্বাচনে যেন আমরা সম্পূর্ণভাবে কভার করতে পারি সেই দৃষ্টিকোণ থেকে আমরা বেশ কিছু অংশে বিভক্ত করে রেখেছি। আমি যেই অংশগুলো এভাবে ভাগ করে রেখেছি এগুলো প্রত্যেকটা ইনশাআল্লাহ আমি একটি একটি করে পার্ট করে আমি আপনাদের জন্য আলোচনা দিব। আপনারা যদি ধারাবাহিকভাবে আলোচনাগুলো দেখেন ইনশাআল্লাহ সম্পূর্ণ চ্যাপ্টারটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই অংশে আমরা এই চ্যাপ্টারটিকে যতগুলো ভাগ করেছি তার মধ্যে প্রথম অংশটি হচ্ছে অর্থনীতি সম্পর্কে মৌলিক ধারণা, মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। এখানে আমরা তিনটা জিনিস নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে অর্থনীতি সম্পর্কে মৌলিক ধারণা তথা অর্থনীতি সম্পর্কে ডিটেলস আমরা জানবো। এরপর হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব, তৃতীয়ত দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। এই নিয়ে আমরা একটা টপিক করব। এর পরবর্তী টপিকে আমরা আলোচনা করব মৌলিক অর্থনৈতিক সমস্যা বলি, অর্থনৈতিক সমস্যা কাকে বলে, কয়টি ও কী কী। এর পরবর্তী টপিকে আমরা কথা বলবো উৎপাদন সম্ভাবনা রেখা ও সম উৎপাদন রেখা নিয়ে। পরবর্তী টপিকে আমরা আলোচনা করব উৎপাদন সম্ভাবনা রেখা সাহায্যে বা আলোকে বেকারত্ব ও পুনর্নিয়োগ নির্ধারণ, অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা নির্ধারণ, এরপর হচ্ছে সুযোগ ব্যয় নির্ধারণ। এরপর টপিকে আমরা দেখব অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায়। এরপর টপিকে আমরা দেখব অর্থনৈতিক ব্যবস্থাসমূহ, এবং এরপর টপিক দেখব ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি কাকে বলে এবং এদের পার্থক্য। সর্বশেষ টপিকে গিয়ে আমরা ইনশাআল্লাহ বহু নির্বাচনী সৃজনশীল সমাধান নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমি আপনাদের আলোচনা করব, আজকের পর্ব 1 মানে পার্ট 1-এ আমরা আলোচনা করব অর্থনীতি সম্পর্কে মৌলিক ধারণা, মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। এখানে আমরা তিনটা জিনিস নিয়েছি আজকের আলোচনায়, অর্থাৎ পার্ট 1-এ আমরা আজকে মোটামুটি তিনটা জিনিস আলোচনা করব। একটা হচ্ছে অর্থনীতি সম্পর্কে মৌলিক ধারণা তথা অর্থনীতি কি কাকে বলে, যদিও আমরা এর আগের ক্লাসে এটা আলোচনা করেছি, আপনাদের রিমাইন্ড করে দেওয়ার জন্য আর একটু বোঝানোর জন্য আমি এই আলোচনাটা আবার একটু নিয়েছি। এরপরে আমরা আলোচনা করব মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব। আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় কোথা থেকে বা উৎপত্তি হয় কোথা থেকে, সূত্রপাত হয় কোথা থেকে, এবং আরেকটা কথা বলবো আমরা দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। এই তিনটা জিনিস নিয়ে আজকে কথা বলে আমরা আজকের পর্বটি ইনশাআল্লাহ শেষ করব। তো চলেন আজকের আলোচনার প্রথম যে টপিকটা আছে আমাদের প্রথম যে টপিকটা অর্থনীতি সম্পর্কে মৌলিক ধারণা। তবে এখানে আমরা জানবো আসলে অর্থনীতি জিনিসটা কি বা কাকে বলে। তো আবার বলতেছি, আমি গত ক্লাসে এটা বেসিক ক্লাসে আমি আপনাদেরকে ক্লারিফাই করেছি অর্থনীতি কি বা কাকে বলে। এখানে জাস্ট দুইটা জিনিস আমি সুন্দর করে লিখে দিয়েছি, আপনি একটু বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখলে পারবেন। তাহলে আসেন, প্রথমত আমাদেরকে বলা হচ্ছে যে শাস্ত্র মানুষের অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে তাকে অর্থনীতি বলে। তাহলে এখানে দুইটা কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কি, এটা হচ্ছে অর্থনীতি একটা শাস্ত্র যেটি দুইটা জিনিসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে মানুষের অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করে। তাহলে অর্থনীতির দুইটা জিনিস নিয়ে আলোচনা করে, একটা হচ্ছে মানুষের যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে এবং এর সমাধানটা কিভাবে। তাহলে আমাদের জীবনে তো আসলে অনেকগুলো সমস্যা আছে, স্পেশালি অর্থনৈতিক অনেক সমস্যা আছে। এই অর্থনৈতিক সমস্যাগুলো কি, কোত্থেকে আসে, কি ধরনের অর্থনৈতিক সমস্যা আমাদের আছে এবং এগুলা কিভাবে সমাধান করব, এই সমস্ত আলোচনা যেখানে বিদ্যমান সেটা হচ্ছে কি অর্থনীতি। আরও একটু ক্লারিফাই করে যদি আমরা এই সংজ্ঞাটা বলা হচ্ছে বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় তার সম্পর্কিত আলোচনাকে অর্থনীতি বলে। তো এখানে একটু কথাটাকে একদম গুছিয়ে বা কমপ্লিটলি বিষয়টা আনার চেষ্টা করা হয়েছে। অর্থনীতির মূল সাফ বা হচ্ছে মূল জিনিসটা এখানে আছে। দেখেন, আমরা যদি অর্থনীতির কথা বলি তাহলে আমাদের অবশ্যই অর্থনৈতিক সমস্যার কথা বলতে হবে। তো আমরা যেটা আগেই বললাম, তো আমাদের জীবনে যে সমস্যাটা, অর্থনৈতিক সমস্যাটা, এটা আসলে কারণটা কি? আসলে আসল কারণটা হচ্ছে কি একটা জায়গায়, একটা হচ্ছে কি আমাদের যে অর্থনৈতিক সমস্যাগুলো তথা আমাদের জীবনের যে চাওয়া
অর্থাৎ আমাদের জীবনে যে অভাব, এই অভাবের পরিমাণটা কিন্তু অনেক। আমাদের অভাবের কোনো শেষ নাই, যেটাকে বলা হচ্ছে কি অসীম অভাব, যেটা আমরা শেষে আবার আলোচনা করব। তারপর এখানে আমি বলে দিচ্ছি অসীম অভাব, আমাদের জীবনে অভাবটার পরিমাণ হচ্ছে কি অসীম। যদি আপনি সেটা ক্লারিফাই করতে চান, যে দেখেন আমাদের যে মনে করেন আমরা যদি একটা সাধারণভাবে একজন মানুষের কথা চিন্তা করি, সে মানুষটা প্রাথমিক পর্যায়ে একটু কোনো রকম একটা খাওয়ার চেষ্টা করবে, কিন্তু যখন মানুষটা একটু ভালো খেতে পারে, কোনো রকম খেতে পারে, তখন সে চায় যে আর একটু ভালো খাবে। যখন সে আরও ভালো খেতে পারে, ভালো থাকার চেষ্টা করে, ভালো কাপড় চোপড় পরিধানের চেষ্টা করে, যখন সে ভালো পরিধান করতে পারে, ভালো থাকার জায়গা পেয়ে যায়, তখন তার আরও ভালো ভালো অভাব, আরও উপরের চাওয়া বা অভাব চিন্তা হয়। সে চিন্তা করে একটা গাড়ি নেবে, একটা বাড়ি করবে। ইভেন তার যদি একটা গাড়ি বা বাড়ি হয়ে যায়, তখন সে চিন্তা করে গ্রামে না থেকে সিটিতে চলে যাবে। সিটিতে যখন সে তাকে ভালো একটা জীবন ধারণ করতে পারে, তখন সে চায় আরও উঁচু জায়গায় যাবে। দ্যাটস মিন এইভাবে যদি চিন্তা করি আমরা, আমাদের জীবনের যে অভাব, সেই অভাবের পরিমাণটা আসলে অসীম। কিন্তু অভাব যে জিনিসটা দিয়ে আমরা মোকাবেলা করি, আমরা যেই জিনিসটা দিয়ে অভাবকে সমাধান করব, অভাবের সমাধান করব, সেই সম্পদটা হচ্ছে কি সীমিত। আমাদের জীবনের যে সম্পদ, সেই সম্পদটার পরিমাণ হচ্ছে সীমিত। জীবনের যত বড়, আপনি পৃথিবীতে যত বড় লোকই হোক না কেন, যত ধনী হোক না কেন, দেখবেন যে কি তার জীবনে অবশ্যই সম্পদের পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ, এতটুকু। তাহলে সম্পদটা হচ্ছে কি সীমিত, আর অভাবটা হয়ে গেছে অসীম। এই যে অসীম অভাবকে আমাদের সীমিত সম্পদ দিয়ে মোকাবেলা করতে হবে, কিভাবে আমরা করব, সেই সম্পর্কিত আলোচনায় হচ্ছে মূলত অর্থনীতি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপর যদি অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি সেটা নিয়ে আপনাকে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপর আসেন, আমাদের আলোচনাটা হচ্ছে কি মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব, যেটা একটু করে আগেই বলেছি আসলে, যে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা আসে কোত্থেকে, আমাদের জীবনে অর্থনৈতিক সমস্যার সৃষ্টিটা কোত্থেকে, সূত্রপাতটা কোত্থেকে আসেন। তো আমরা এখানে আলোচনা করেছি অর্থনৈতিক সমস্যাটার মূল কারণ হচ্ছে আসলে এই জায়গায় আমাদের জীবনের অসীম অভাবের পরিমাণ হয়ে গেছে অসীম, যেটা আমি একটু আগে ক্লারিফাই করলাম। কিন্তু তার বিপরীতে যে সম্পদটা হয়ে গেছে সীমিত। তো অসীম অভাব, এটাকে আপনি যেতভাবেই আলোচনা করার চেষ্টা করেন, আমাদের জীবনে আসলে অভাবের কোনো শেষ নাই। এবং এটাও যদি আপনি চিন্তা করেন, একটা অভাব যখন আপনি ফিল আপ করবেন, দেখবেন যে কি আরেকটি অভাব সৃষ্টি হয়ে গেছে। ধরে নেন আপনার মনে করেন যে কি এখন থাকার জন্য কোনো জায়গা নেই, আপনি কোনো রকম থাকেন। তা আপনি যখন আস্তে আস্তে কোনো রকম থাকার একটা ভালো জায়গা, কোনো রকম একটা জায়গা করতে পারবেন, তখন দেখবেন যে কি না, এখানে তো ভালো লাগতেছে না, একটু বৃষ্টি হলেই যেন ধরেন না আপনারটা টিনের চাল, তখন দেখা যাবে যে কি আপনি টিনের চালে কমফোর্ট ফিল করবেন না। তখন দেখা যাবে যে আপনার চিন্তা হচ্ছে টাকা পয়সা হয়েছে, তখন আপনি একটা বিল্ডিং করার চেষ্টা করবেন। যখন আপনি বিল্ডিং করবেন, একটা সময় গিয়ে দেখা যাবে যে এই বিল্ডিংটা আপনার ভালো লাগবে না, আপনার মনে হবে যে আরও আলিশান একটা বাড়ি লাগবে, তখন আপনি আরও একটা করবেন। যখন দেখা যাবে যে এটা করা শেষ, তখন দেখবেন যে আপনি আবার ঢাকার গুলশানের বনানীতে এখানে করতে হবে। তো সেখানে যখন করা শেষ হবে, চিন্তা করবেন যে না, গুলশান বনানী এগুলো কোনো সিটি না, ঢাকা এটা কোনো শহরই না। তো তখন আপনার মন চাইবে যে কি না, আমি আমেরিকা যাব, দুবাই যাব। তো এইরকম করে করে যদি চিন্তা করেন, আপনার অভাবগুলো একটা যখন শেষ হবে, দেখবেন যে আরেকটি অভাব এসে যাবে। সেজন্য বলা হয় আসলে একটি অভাব যখন শেষ হবে, আরেকটি অভাব সৃষ্টি হয়। এই জন্য বলা হয় অভাবই অভাবের স্রষ্টা। একটা অভাব শেষ, ওখান থেকে আরেকটা অভাবের উৎপত্তি লাভ করে। তো যাই হোক, আমরা অর্থনৈতিক সমস্যাটার উদ্ভব কোন জায়গা থেকে, আমরা বললাম এই জায়গা থেকে আসলে অর্থনৈতিক সমস্যার উদ্ভব, যে আমাদের অভাবটা হয়ে গেছে অসীম, কিন্তু তা পূরণের যে উপকরণ সম্পদ, সেই সম্পদটা হচ্ছে কি সীমিত। এটাই হচ্ছে মূলত আমাদের অর্থনৈতিক সমস্যার উদ্ভব, বা এখান থেকে আমাদের মূলত অর্থনৈতিক সমস্যার সূত্রপাত হয়। তাহলে আমাদেরকে যদি আসে অর্থনৈতিক সমস্যার সূত্রপাত বা হচ্ছে কি উদ্ভব হয়েছে কোত্থেকে, অসীম অভাব এবং সীমিত সম্পদ, অর্থাৎ সীমিত সম্পদ দিয়ে যে অসীম অভাবের মোকাবেলা করতে হয়, এটাই যে হচ্ছে আমাদের অর্থনৈতিক সমস্যার সূত্রপাত বা উদ্ভব। আশা করি বুঝতে পারছি। তো এই আলোচনা করতে গিয়ে আমরা অবশ্যই এখানে দুইটা জিনিস বলেছি, একটা হচ্ছে অভাব, আরেকটা বলেছি সম্পদ।
তাহলে আমাদের একটু ক্লারিফাই করে নিতে হবে অভাব আসলে কাকে বলে। কারণ আপনারা আসতে পারে অভাব কাকে বলে। আমি শুধু এটা বললে হয় না যে আমার কিছু চাচ্ছি, আমি কিছু থেকে কিছু পাচ্ছি না মনে হচ্ছে, এটাকে আমরা অভাব মনে করি। আসলে অভাব শুধুমাত্র একটা জিনিস থেকে নিজেকে বঞ্চিত মনে করলেই সেটা অভাব না। অভাব হওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া দরকার। যে আপনার টাকা নাই কিন্তু চাচ্ছেন, এটা অভাব হয়ে বসে থাকবে না। সুতরাং আমাদের সংজ্ঞাটা জানতে হবে অভাব আসলে কাকে বলে, সম্পদ কাকে বলে, এই জিনিসগুলো ক্লারিফাই করবো এবং এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমরা ইনশাআল্লাহ লিখে রেখেছি, ভালো করে ক্লারিফাই করব। আসেন অভাব কাকে বলে। আসলে বলা হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে, মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকেই অভাব বলে। দ্যাটস মিন আপনি এখানে মোটা দাগে তিনটা কথা পাবেন। একটা জিনিস আপনি চাচ্ছেন, আপনি ভাই হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় চিন্তা করলেন একটা সুন্দর বাড়ি দেখে মনে করলেন হ্যাঁ আমার যদি এরকম একটা বাড়ি থাকতো। আপনি মনে করতেছেন এটা আমার অভাব, আমার একটা বাড়ি নাই, এই বাড়িটা আমার নাই। এটা আপনার অভাব মনে হতে পারে কিন্তু এটা অভাব নয়। আসলে অভাব হতে হলে এটা আপনার ক্রয় ক্ষমতার সাপেক্ষে হতে হবে। মানে আপনার ক্রয় ক্ষমতা আছে কিনা। আপনি 10তলা বিল্ডিং দেখে খুশি হয়ে গেছেন আমার যদি এরকম একটা বাড়ি থাকতো, আমার নাই, আমি এরকম একটা বাড়ি চাই, আমি নিজেকে অভাব মনে করছি। এটা আপনি পকেটে হাত দিয়ে দেখেন আপনার থেকে আছে 10 টাকা, এতে 10 টাকা দিয়ে কি আপনি 10তলা বিল্ডিং কিনতে পারবেন না। সুতরাং এটা আপনার জন্য অভাব হবে না। অভাব হওয়ার জন্য এটা আপনার ক্রয় ক্ষমতার থাকতে হবে। তাহলে মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে, ওইটা আপনার প্রয়োজন মেটাতে পারতে হবে। ওই সব জিনিসটার মধ্যে আপনার প্রয়োজন মেটানোর ক্ষমতা থাকতে হবে। তাহলে এই জন্য বলা হচ্ছে কি মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা। আপনার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে এবং ওই পণ্যের মধ্যে আপনার প্রয়োজন মেটানোর ক্ষমতা আছে এবং ওটা কেনার আপনার সক্ষমতা আছে, তাহলে এটাকে আমরা অভাব বলতে পারি। তাহলে আমরা এক সেন্টেন্সে যেটা বললাম, মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য বা সেবা পাওয়ার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেটাকে আমরা অভাব বলবো। তা আমরা এখানে দুইটা কথা আপনাকে মোটা দাগে লিখে রাখছি, অভাব অসীম আরও আগেও দেখছেন, আবার বলা হচ্ছে অভাব ওই অভাবের চেষ্টা, এটাও আমি একটু আগে আপনাদেরকে ক্লারিফাই করলাম, আশা করি বুঝছি। এবার আমরা একটু আলোচনা করতেছি অভাবের ধরন। আসলে কই ধরনের অভাব রয়েছে এগুলো আমি আসলে একদম খুঁটিনাটি যতগুলো আলোচনা আছে সবগুলো লিখে রেখেছি বোঝানোর সুবিধার্থে, যেন আমরা কম সময়ের মধ্যে সবগুলো তথ্য পেয়ে যাই। আমি বারবার আমি যদি লিখতে যাই সময়টা বেশি লাগবে, সেজন্য সুন্দর করে লিখে রাখছি এবং সবগুলো বিষয় এখানে গুছিয়ে দিয়েছি। আপনারা আমি শেষে একটু সময় দেবো আপনাদেরকে সম্পূর্ণটা একসাথে একটা স্ক্রিনশট দিয়ে সম্পূর্ণ বিষয়টা আগে লিখে নেবেন, আপনি দেন পড়বেন। ইনশাল্লাহ দেখবেন যে কি চ্যাপ্টারে এমন কোনো আলোচনা থাকবে না, আপনার এমসিকিউ বা বহু নির্বাচনীতে এমন কোনো আলোচনা থাকবে যে যেটা আপনি পারবেন না, এরকম কিছু থাকবে না ইনশাল্লাহ। শুধু ভালো করে পড়ার চেষ্টা করবেন। তাহলে আসেন অভাবের ধরনে আমরা দেখছি অভাব 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রয়োজনীয় অভাব, আরেকটা হচ্ছে আরামপ্রদ অভাব, আরেকটা হচ্ছে বিলাস দ্রব্যের অভাব। তার মানে আমাদের অভাবটা 3 ধরনের হয়। এটা হচ্ছে আমাদের জীবন ধারণ করার জন্য, প্রয়োজনের জন্য, আর যেটা না হলে আমরা চলতে পারবো না, এই ধরনের অভাব, এটা হচ্ছে প্রয়োজনীয় অভাব। যে উদাহরণ হিসেবে আমরা দিচ্ছি ভাত বা বস্ত্র, কাপড়, এই যে আমরা খাওয়ার ভোগ্যদ্রব্য, তারপরে হচ্ছে কি রয়েছে কাপড় চোপড় রয়েছে, এগুলো হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য, তথা হচ্ছে প্রয়োজনীয় অভাব। এগুলো না হলে আমাদের হবে না, ভাত না খেয়ে আমরা থাকতে পারবো না, এইরকম, অর্থাৎ না খেয়ে আমরা থাকতে পারবো না। তার হচ্ছে আরামপ্রদ অভাব, যে জিনিসগুলো আমাদের জীবনকে আরামদায়ক করার জন্য, আমরা যেমন মনে করেন যে কি ফ্যান, আমরা ফ্যান না হলেও কিন্তু চলতে পারি, বাট মানে খুব নিডেড নয়, কিন্তু আমাদের জীবনের একটু আরামের জন্য আমরা ফ্যান কিনি। তাহলে এই ধরনের এগুলো হচ্ছে আরামপ্রদ অভাব। তারপরে হচ্ছে বিলাস দ্রব্যের অভাব, যে জিনিস এই যে আমার ফ্যান না নিয়ে আমরা এসি, তারপরে হচ্ছে কি অথবা হচ্ছে টেলিভিশন, এরকম যেগুলো আমরা জীবনের বিলাসিতা করার জন্য খুব বেশি একটু অ্যাফ্লুয়েন্ট করে থাকার জন্য চেষ্টা করি, সেগুলো হচ্ছে বিলাস দ্রব্যের অভাব। তাহলে আমরা এখানে দেখলাম বেসিক্যালি আমাদের অভাব 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রয়োজনীয় অভাব, একটা হচ্ছে আরামপ্রদ অভাব এবং আরেকটা হচ্ছে বিলাস দ্রব্যের অভাব। এরপর আমরা আবার দেখি যে প্রয়োজনীয় অভাবটা আবার 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে জীবন ধারণের জন্য প্রয়োজন, আরেকটা হচ্ছে দক্ষতার জন্য প্রয়োজন, আরেকটা হচ্ছে অভ্যাসজনিত প্রয়োজন। আমাদের যে প্রয়োজনীয় অভাবগুলো আছে সেগুলো 3 ধরনের মধ্যে একটা হচ্ছে জীবন ধারণের জন্য প্রয়োজন, যেমন খাদ্য বস্ত্র, এগুলো জীবন ধারণের জন্য আমাদের প্রয়োজন ভাইয়া। এরপর হচ্ছে দ্বিতীয়ত আছে আমাদের দক্ষতার জন্য প্রয়োজন। আমাদের
মানসিক দক্ষতা, বিভিন্ন জায়গায় গিয়ে যেন আমরা কাজ করতে পারি, সেই দক্ষতার জন্য আমাদের প্রযুক্তিগত জ্ঞান, আমরা তারপরে হচ্ছে কি অভিজ্ঞতা, কোনো কিছু কাজ করে অভিজ্ঞতা নেওয়া, তারপরে হচ্ছে প্রশিক্ষণ নেওয়া, বই পড়ে জ্ঞান অর্জন করা, এই জিনিসগুলো হচ্ছে মূলত আমাদের দক্ষতার জন্য প্রয়োজন। সর্বশেষ যেটা বলতেছি অভ্যাসজনিত প্রয়োজন, সেটা হচ্ছে কি আমাদের এমন কিছু হ্যাবিট যেটা আমরা সচরাচর না করে থাকতে পারি না, অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে যারা চা খায় দেখবেন যে কি তারা চা একটা নির্দিষ্ট টাইম পর পর চা না খেয়ে পারে না। ফান, একদম যারা দাদা দাদি আছে দেখবেন তারা ফানটা ভাত না খাইলেও কিন্তু চলবে, ফান খাইতেই হয়। এটা হচ্ছে অভ্যাস হয়ে গেছে, অভ্যাসজনিত প্রয়োজন। তাহলে আমরা এখানে দেখলাম অভাব কী বা কাকে বলে, অভাবের ধরন, এগুলো একটু ভাইয়া একটু লিখে পড়বেন, দেখবেন ইনশাল্লাহ। আমি আবার বলতেছি একদম আপনার বইয়ের যত আলোচনা সবগুলো আমি তুলে আনছি, এবং একটা টপিকও থাকবে না আপনি বুঝবেন না এমন, শুধু বলবেন, না বুঝলে কমেন্টে বলবেন যে স্যার ওইটা বুঝি নাই, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আসেন সম্পদ। তা আমরা এখানে বলছিলাম অভাবের কথা, সে কথা বললাম। অভাব যে অসীম সেটাও ক্লারিফাই করলাম। সম্পদ যে সীমিত সেটা একটু বলবো, এবং হচ্ছে সম্পদকে আগে সেটা বলি। সম্পদের আসলে অনেকগুলো সংজ্ঞা হতে পারে। আপনি যদি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সম্পদকে বিভিন্নভাবে বলা হয়েছে, তো এখানে যেটা বলা হয়েছে আমরা সেটা দেখি। যেসব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যের, যেসব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, যাদের হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা ও বিনিময় মূল্য বিদ্যমান, সেগুলো হচ্ছে অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ। তাহলে এখানে বলা হচ্ছে ওইসব বস্তু বা অবস্তু, এগুলো বস্তু হোক আর বস্তু না হোক, যে জিনিসগুলোর উপযোগ আছে। দ্বিতীয়ত বলছে যোগান সীমাবদ্ধ, পৃথিবীতে তাদের যোগান কী হবে? সীমাবদ্ধ। যাদের হস্তান্তরযোগ্যতা মানে এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার সুযোগ রয়েছে, বাহ্যিকতা মানে দেখা যায় সাধারণত, বিনিময় মূল্য, যার বিনিময় মূল্য রয়েছে, এইগুলোকে বলা হবে যে কি অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ। ধরে নেন আপনার মোবাইল ফোন অথবা টেলিভিশন অথবা ল্যাপটপ যেটাই বলেন, বা আপনার বিল্ডিংটা, চিন্তা করে দেখেন তো এগুলোকে আমরা সম্পদ বলি। ধরে নেন আপনি শুধুমাত্র যদি কিসের কথা, মোবাইল ফোনের কথা বলি, আপনার মোবাইল ফোন একটা বস্তু, এই বস্তুটার উপযোগ আছে না নাই? উপযোগ আছে, যে আপনি মনের মোবাইলটা দিয়ে অনেক কিছু জানতে পারতেছেন, জ্ঞান নেন আর যাই দেখেন, আপনি ওখান থেকে যে সুযোগটা পাচ্ছেন সেটাই উপযোগ। মূলত উপযোগ কাকে বলে এটা আমি একটু শর্ট বলে দিচ্ছি আপনাকে। কোনো দ্রব্য বা পণ্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে সক্ষমতা বা ক্ষমতা, সেটাই উপযোগ। তাহলে আপনার মোবাইলটা আপনার কোনো অভাব পূরণ করার ক্ষমতা আছে না? আছে। আপনার জ্ঞান আহরণের জন্য ব্যবহার হয়, আপনার এন্টারটেইনমেন্টের জন্য ব্যবহার হচ্ছে। তাহলে হচ্ছে কি যেসব বস্তুগত বা বস্তুগত দ্রব্যের উপযোগ আছে, তাহলে আমরা বুঝলাম মোবাইলের উপযোগ আছে। এবং যোগান সীমাবদ্ধ, মোবাইলকে এরকম যে যার মানে আনলিমিটেড নাকি যোগান সীমাবদ্ধ? অবশ্যই সীমাবদ্ধ। এবং যাদের হস্তান্তরযোগ্যতা রয়েছে, এটা হস্তান্তরযোগ্য, এবং হচ্ছে বাহ্যিকতা রয়েছে, দেখা যাচ্ছে, দেখতেছি বাহ্যিকভাবে, বিনিময় মূল্যও আছে, সুতরাং এটাই সম্পদ। একইভাবে যদি আপনি বলেন যে আপনার মনে করেন বিল্ডিংটা, আপনার যে গাড়ি, আপনার যে বাড়ি, এগুলোকে চিন্তা করেন আসবাবপত্র, এগুলো সম্পদ কেন? কারণ এগুলো বস্তু এবং এদের উপযোগ রয়েছে। আপনার এই যে মনে করেন টেবিলটার কথা যদি চিন্তা করেন, আপনার টেবিলটার উপযোগ আছে, কারণ এটা যদি টেবিল না হইতো, শুধু গাছ হতো বা কাঠ হতো, আপনি বসতে পারতেন, বসে পড়তে পারতেন না। তো সুতরাং উপযোগ আছে। এবং যোগান সীমাবদ্ধ, এটা অনেকগুলো আছে, এরকম নয়। যোগান সীমাবদ্ধ, যাদের হস্তান্তরযোগ্যতা বা যোগ্যতা, আশা করি বুঝতে পারছি। এই হচ্ছে কি মূলত সম্পদের সংজ্ঞা। এরপর হচ্ছে কি সম্পদের কথা বলা হচ্ছে সম্পদ সীমাবদ্ধ, সীমিত। তো এটা নিয়ে আমার মনে হয় যে কি কারো না বোঝার কিছু নাই যে সম্পদ যে সীমিত। তবু আমি বলবো পৃথিবীতে ব্যক্তিগতভাবে মানুষের কথা, মানুষের ব্যক্তিগতভাবে মানুষের সম্পদে সীমিত। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবী সৃষ্টি করছেন, এই পৃথিবীর মধ্যে আমাদের জন্য সম্পদগুলো দিয়েছেন, সেই সম্পদগুলো আসলে পৃথিবীর মধ্যে সীমিত। এগুলো এমন না যে মনে করি স্বর্ণের কথা, স্বর্ণ আমরা খনি থেকে উত্তোলিত করি, লোহা আমরা খনি থেকে উত্তোলিত করি, এই স্বর্ণ লোহা এগুলো দেখবেন এগুলো সীমিত সম্পদ। আমাদের পৃথিবীর যে ভূপৃষ্ঠের ভিতরে মানে মাটির নিচে এগুলো লুকায়িত আছে, সেখান থেকে আমরা খনি খুঁজে সেখান থেকে উত্তোলন করি। একটা সময় দেখা যাবে যে এগুলো শেষ হয়ে গেছে। এ হচ্ছে কি মূলত সম্পদের সীমিত হওয়া। ব্যক্তিগতভাবে চিন্তা করলে তো এটা অবশ্যই ইজিলি বুঝবেন যে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, এরপর আর নাই। তাহলে হচ্ছে এই হচ্ছে কথা আমাদের সম্পদ সীমিত। তাহলে এরপর আমাদের আলোচনা আছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন, এই বিষয়টা নিয়ে। আমি আশা করি এই জিনিসটা সবগুলো আপনাদের কারো অসুবিধা থাকার কথা নয়।
থাকলে তবু বলবেন। তাহলে আমাদের এবার আলোচনা হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। জানবো যে আসলে দুষ্প্রাপ্যতা কী বা কাকে বলে এবং নির্বাচন কী বা কাকে বলে। প্রথমে কথা হচ্ছে আসলে দুষ্প্রাপ্যতা বা নির্বাচন এটা কোত্থেকে আসি গেল, আবার আমরা তো এতক্ষণ ধরে এই আলোচনা করি নাই। তাহলে এটা আসছে আসলে আমরা যে এই আলোচনাটা করলাম মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব, এখানে আমরা বলেছি মৌলিক অর্থনৈতিক সমস্যা সূত্রপাত বা উদ্ভব হয়েছে কোত্থেকে, সেটাই আমরা আলোচনা করেছিলাম যে অসীম অভাব এবং সীমিত সম্পদ। আমাদের যে পৃথিবীতে আমাদের ব্যক্তি জীবনে যে অভাব অসীম এবং সম্পদ সীমিত, এই জিনিসটা থেকেই বলেছিলাম মৌলিক অর্থনৈতিক সমস্যা সূত্রপাত বা উদ্ভব হয়েছে। তো এই দুইটা জিনিস থেকে আসলে এই জিনিসগুলোর আলোচনা। নাম্বার ওয়ান, এই যে দুষ্প্রাপ্যতা জিনিসটা কি, দুষ্প্রাপ্য শব্দটা আগে একটু বোঝার চেষ্টা করেন। দুষ্প্রাপ্য মানে যেটা পাওয়া যায় তবে পাওয়াটা দুষ্কর, তার মানে সহজে পাওয়া যায় না, পাওয়া যায় না সেটা নয়, পাওয়া যায় তবে পাওয়াটা দুষ্কর। তো এটা খার সম্পর্কে বলা হয়েছে, দুষ্প্রাপ্যতা এটা খার সম্পর্কে, মূলত এটা হচ্ছে সম্পদের ব্যাপারে বলা হয়েছে। আমরা জানি আমাদের পৃথিবীতে সম্পদটা সীমিত এবং একইভাবে এই সম্পদটাকে আমরা দুষ্প্রাপ্য বলতে পারি। দুষ্প্রাপ্য কেন? সম্পদ আমরা পাই না এমন নয়, আমরা সম্পদ পাই তবে পাওয়াটা কষ্টকর কষ্টসাধ্য, তার মানে দুষ্প্রাপ্য, বা এটাই হচ্ছে মূলত সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে এটাই। তার মানে আমরা সহজে পাই না, পাই তবে সহজে পাই না। সহজে পাই না কেন? আসলে সম্পদটা তো অনেক না, সম্পদটা পৃথিবীতে অ্যাফ্লুয়েন্ট না, প্রচুর না, সম্পদের সীমা আছে, সীমিত সম্পদ। সেই জন্য তার মানে সম্পদের স্বল্পতার কারণে, সম্পদ কম হওয়ার কারণে, অপ্রচুর হওয়ার কারণে মূলত আমাদের সম্পদটা সীমিত বলতে। তার মানে এই যে অপ্রাচুর্যতা বা সহজে না পাওয়া স্বল্পতা, এটাই হচ্ছে মূলত সম্পদের দুষ্প্রাপ্যতা। তার মানে দুষ্প্রাপ্যতা বলতে এখানে সম্পদকে নির্দেশ করা হয়েছে। আমরা এখানে আলোচনা করেছি আসলে দুষ্প্রাপ্যতা কাকে বলে। তো এখানে যদি দেখি আমরা আচ্ছা এখানে আগে একটা কথা বলে ফেলি আমি, যে অর্থনীতির প্রাথমিক সমস্যা এগুলাকে বলেছে প্রাথমিক সমস্যা, এটা কিন্তু আসে। অর্থনীতির প্রাথমিক সমস্যা কয়টি এবং কী কী? প্রাথমিক সমস্যা হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। আমাদের থেকে সম্পদের যে দুষ্প্রাপ্যতা এবং হচ্ছে কি নির্বাচন। তাহলে এখানে দুষ্প্রাপ্যতা মানে আমরা বললাম সম্পদেরই কি দুষ্প্রাপ্যতা, মানে সীমিত হওয়া, স্বল্প হওয়া, এটাই। আর নির্বাচন বলতে আসলে এই যে অভাবের গুরুত্বের ভিত্তি। আমরা জানি আমাদের জীবন অসীম অভাব, তো অসীম অভাব যেহেতু আমাদের অভাব পূরণের ক্ষেত্রে অভাবের গুরুত্ব, তীব্রতা এগুলো দেখে অসংখ্য অভাব থেকে, অনেক অভাব থেকে গুরুত্বপূর্ণ অভাবটিকে বাছাই করে নিতে হয়। এই যে অভাবকে বাছাই করে নেওয়া, এটাই মূলত হচ্ছে কি নির্বাচন। তাহলে আমরা বললাম মূলত এখানে দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতাকে বুঝিয়েছে, আর নির্বাচন বলতে গুরুত্বের ভিত্তিতে অভাবকে বেছে নেওয়াকে বুঝিয়েছে। আমাদের যেহেতু সম্পদ সীমিত, স্বল্প, অল্প, তাই বলা হয়েছে কি সম্পদকে দুষ্প্রাপ্যতা বা দুষ্প্রাপ্য। আর অভাব যেহেতু আমাদের অসীম, সে অসীম অভাব থেকে গুরুত্বের ভিত্তিতে প্রয়োজনীয়তার দিক দিয়ে আমাদের বিবেচনা করে কী করতে হয়, অসীমকে নির্বাচন বা বাছাই করে নিতে হয়, যেটাকে আমাদেরকে এখানে নির্বাচন বলা হয়েছে। তাহলে আমরা এখানে লিখে রেখেছি, আপনারা তুলে নেবেন যে দুষ্প্রাপ্যতা আসলে কাকে বলে। প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে, যেটা এতক্ষণ আমরা আলোচনা করেছি। নির্বাচন কাকে বলে? সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে, মানে আমাদের স্বল্প সম্পদ হওয়ার কারণে অসীম অভাব বা অসংখ্য অভাব থেকে আমাদের গুরুত্ব বা তীব্রতার বা মাত্রা অনুসারে অধিক গুরুত্বপূর্ণ অভাবকে বেছে নিতে হয় বা বেছে নেওয়া, এটাকে মূলত নির্বাচন বলে। আশা করি বুঝতে পারছি ইনশাল্লাহ আমরা। তাহলে যদি আমরা এই দুইটা টপিক বুঝতে পারি তাহলে এখানে একটু আসি। এই যে আমরা নির্বাচনের কথা বলতেছি, মূলত এই নির্বাচনটাকে বুঝতে গেলে তীব্রতা, গুরুত্ব এগুলোর দিক দিয়ে বুঝে কোনটা আমাদের অভাব গুরুত্বপূর্ণ এটা বেছে নেওয়ার জন্য এই জিনিসটা আমাদের বুঝতে হবে। মানে নির্বাচন বোঝার জন্য আমাদের এই জিনিসটা বুঝতে হবে। সেটা কি? একটা হচ্ছে সুযোগ ব্যয়, আরটা হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা। এই জিনিসটাতে যাওয়ার আগে আমি আপনাকে একটু কিঞ্চিত আলোচনা বা হচ্ছে কি আগের বেসিক ক্লাসের একটা আলোচনা দিয়ে আপনাকে একটু ক্লারিফাই করি। আসলে নির্বাচন করতে হয়, আমাদের কি নির্বাচন করতে হয়েছে? ওই যে বললাম অসংখ্য অভাব থেকে অধিক গুরুত্বপূর্ণ অভাব কে কী করে নেওয়া, বেছে নেওয়া, এটাই মূলত নির্বাচন।
তো ওই বেসিক ক্লাসে যদি আপনি দেখেন, আমরা বলেছিলাম আমাদের যেহেতু অসংখ্য অভাব থেকে, সম্পদ সীমিত, অসংখ্য অভাব থেকে বা অসীম অভাব থেকে আমাদের একটাকে খুঁজে বেছে নিতে হয়। যেমন একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি, ধরে নেন আমার কাছে আছে 100 টাকা, কিন্তু আমার একই সাথে মনে করুন 3টা কি আছে, অভাব আছে। তাহলে আমাদের 3টে অভাব থেকে এবার আমি কোনটা পূরণ করব? ওই 3টে অভাবের মধ্যে যেটা অধিক গুরুত্বপূর্ণ, একটা বলেছিলাম একটু মাইন্ডে আনার চেষ্টা করেন যে সেই ক্লাসে আমরা বলেছিলাম আমার 100 টাকা আছে, সকালবেলায় একজন মানুষের কথা উদাহরণ দিয়ে বলছিলাম, একজন মানুষ ঘুম থেকে উঠে 100 টাকা আছে, কোন বসে আছে, কিন্তু তার 3টা মেয়ে আসলে একটা করে। সেই জিনিসটা যদি আপনি চিন্তা করেন যে যেই মেয়েটা, একটা মেয়ে বলছিল যে কি ভার্সিটিতে যাবে সেই জন্য 100 টাকা, আরেকটা মেয়ে বলছিল স্কুলে যাবে সেই জন্য, আরেকটা মেয়ে বলছিল তার অসুস্থতা লাগতেছে। তো সেখানে আমরা বলেছিলাম যেহেতু ওই মেয়েটির অসুস্থতা সেবা যদি না দেওয়া হয় তো সে মারা যাবে, অসুস্থ খারাপ হয়ে যাবে সে, তাই এইটা অধিক গুরুত্বপূর্ণ হওয়ায় আমরা বলেছিলাম ওইটাই করতে হবে। এটা মূলত হচ্ছে নির্বাচন। তাহলে আশা করি বুঝতে পারছি গুরুত্বের ভিত্তিতে নির্বাচন করা। তো আমরা বললাম নির্বাচন বুঝতে হলে এই দুইটা জিনিস, এখানে একটা হচ্ছে সুযোগ ব্যয়, একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা। তো আমাদের বুঝতে হবে যে আসলে সুযোগ ব্যয় জিনিসটা কি বা সুযোগ ব্যয় কাকে বলে। সহজ একটা বিষয়। সুযোগ ব্যয় মানে এমন মনে করেন একটা সুযোগ নেওয়ার জন্য যে খরচটা আমার করতে হয় সেটাকে সুযোগ ব্যয় না, এটা সম্পূর্ণ ভুল কথা, একদম এরকম না। সুযোগ ব্যয় বলতে একটা সুযোগ গ্রহণ করতে গিয়ে আপনার মনে করেন 2টা সুযোগ আছে, আপনার 2টা সুযোগ বলতে আপনার 100 টাকা আছে, ওই 100 টাকা দিয়ে আপনি 2টা জিনিস চিন্তা করলেন। ধরেন আপনি 100 টাকা দিয়ে একটা ফার্ম দিবেন, অথবা আপনি 100 টাকা দিয়ে একটা, আচ্ছা আর যদি আমি একটু সংক্ষেপে বলি, 100 টাকা দিয়ে ধরুন হলে আপনি একটা মোবাইল কিনলেন, আর নয়তো বা 100 টাকা দিয়ে আপনি একটা কি কিনতে পারবেন, ল্যাপটপ কিনবেন ধরেন। তো সে আপনার সুযোগ আছে 2টা, টাকা আছে একটার, কিন্তু সুযোগ আছে 2টা। এই সুযোগ থেকে আপনি একটাকে গ্রহণ করেন। ধরেন আপনি সুবিধাজনক মনে করলেন ল্যাপটপ, তাহলে ল্যাপটপ নিলে আপনার থেকে অটোমেটিক্যালি কি সাইডে দিতে হবে, এই যে মোবাইল কেনাটা বাদ দিতে হবে। তাহলে এই সুযোগটা, ল্যাপটপ কেনার সুযোগটা গ্রহণ করার জন্য আপনি মোবাইল কেনার যে সুযোগটা ত্যাগ করতেছেন, এটাকে বলা হচ্ছে অর্থনীতিতে সুযোগ ব্যয়। তার মানে সুযোগ ব্যয় কাকে বলে? এই যে বললাম একটি দ্রব্যের, আরও আমি এই জিনিসটা এখানে ক্লারিফাই করতে পারি, একটি সুযোগ গ্রহণ করতে গিয়ে আরেকটা সুযোগকে ত্যাগ করা, একটি সুযোগ গ্রহণ করতে গিয়ে যে অন্য সুযোগ ত্যাগ করলাম, এই সুযোগের মানে গ্রহণকৃত সুযোগের সুযোগ ব্যয় হচ্ছে যেই সুযোগটা আমরা ছেড়ে দিয়েছি, এটা মাইন্ডে রাখবেন। তো এখানে এমসিকিউর জন্য আমি একটা কথা আপনাকে বলে দিই, ধরেন আপনার 100 টাকা যদি ব্যাংকে রাখেন, বলেছে একটা ব্যাংক, ক ব্যাংক আপনাকে বললো মনে করে 10% সুদ দিবে, আর খ ব্যাংক আপনাকে বলছে এই 100 টাকা আপনি যদি খ ব্যাংকে রাখেন, সে বলতেছে আপনাকে 7% বা 7% সুদ দেবে। তা আপনি কোথায় রাখবেন? অবশ্যই নিঃসন্দেহে আপনি ক ব্যাংকে রাখবেন। তো ক ব্যাংকে রাখলে আপনি 10% সুদ পাওয়ার জন্য এই 7% সুযোগকে ত্যাগ করছে না। তাহলে এই সুযোগের সুযোগ ব্যয় কয় টাকা জানেন? এই সুযোগের সুযোগ ব্যয় হলে এই 7%, মানে যেটা আমি ত্যাগ করেছি সেটা হচ্ছে আমার সুযোগ ব্যয়। আশা করে বুঝতে পারছি। তো এখানে আরেকটা কথা বলেছি আমরা, একই কথা আসলে, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণ হলো সুযোগ ব্যয়। তাহলে আপনি এটা এভাবে চিন্তা করতে পারেন, একটা জমি আছে আপনার, এই জমিতে মনে করেন আপনি ধান এবং গম এই 2টা উৎপাদনের কথা চিন্তা করলেন। তাহলে আপনি যদি এটা পুরোটার মধ্যে অর্ধেক ধান অর্ধেক গম করেন, তাহলে 2টা সুযোগ আছে। আপনি চিন্তা করলেন না আমি ধান বেশি করব, যেহেতু আমাদের ভাতই বেশি খায়, তাই আপনি যদি ধান চিন্তা করেন এতটুকু করবেন, তাহলে অধিক জায়গায় এই যে ধান, অতিরিক্ত ধান উৎপাদন করতে গিয়ে গমের যতটুকু ছেড়ে দিলেন, এটা হচ্ছে মূলত ওই সুযোগের, এই ধান বাড়ানোর এই সুযোগের সুযোগ ব্যয় হচ্ছে কি যতটুকু গমের উৎপাদন আপনি ছেড়ে দিলেন, সেটাকে বলা হচ্ছে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণ হলো সুযোগ ব্যয়। আশা করি বুঝতে পারছি আপনাদের আমি দুষ্প্রাপ্যতা, নির্বাচন এবং সুযোগ ব্যয় এই 3টা জিনিস আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবে আমি শেষে একবার বলে দিচ্ছি আপনাদেরকে, দুষ্প্রাপ্যতা বলতে আসলে সম্পদের স্বল্পতাকেই বুঝিয়েছে, সম্পদ যে স্বল্প এটা, আর নির্বাচন বলতে অধিক গুরুত্বপূর্ণ অভাব থেকে অসংখ্য অভাব থেকে অধিক গুরুত্বপূর্ণ অভাবকে বেছে নেওয়াকে বুঝিয়েছে। আর হচ্ছে সুযোগ ব্যয় হচ্ছে কি একটি সুযোগ গ্রহণ করতে গিয়ে অন্য সুযোগকে যে ত্যাগ করতেছি সেই ত্যাগকৃত সুযোগই হচ্ছে মূলত সুযোগ ব্যয়। আর আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে বলছে, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা।
তো উৎপাদন সম্ভাবনা রেখা আলোচনাটা এখানে করতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য আমরা এখানে আলোচনা করতেছি না। যদি আমরা প্রথম দিকে দিয়েছি যে এখানে আলোচনা আমরা কি করব, তো সেকেন্ড পেপার আমাদের সেকেন্ড পার্ট আমাদের আসতেছে উৎপাদন সম্ভাবনা রেখা কি, কাকে বলে এবং উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন সে সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আলোচনার মধ্যে যদি কারো কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি আমার জায়গা থেকে যেটা নিয়ে আলোচনা আপনাকে দিতে হবে বলে মনে হয় সেটা ইনশাল্লাহ দিব। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটা যদি আপনাদের সহযোগিতায় আসে, আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ইউটিউবে আপনারা জানেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে কি আপনার যে ফেসবুক পেজ আছে সেখানে ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ধারাবাহিকভাবে আলোচনাগুলো নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।